হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। আর আমরাও খুব ভালো আছি। কাহিনীগুলির নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে রবিবার। শনিবার রাত্রিবেলাতেই দুজনে মিলে প্ল্যান করে রাখি রবিবারটা সকাল থেকে রাত অবধি ঠিক কেমন করে কাটাবো। তাই রবিবার খাওয়া দাওয়া থেকে শুরু করে বেরোনো অবধি সব কিছু কিন্তু প্ল্যান থাকে। কালকে রাতেই ভেবেছিলাম দোসা বানাবো, তাই 1 কাপ চাল আর 1 কাপ মুসুর ডাল খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তার সাথে ভিজিয়ে রেখেছিলাম আরও কাজু বাদাম আর সঙ্গে আমন্ড বাদাম কয়েকটা, আর সঙ্গে ভিজিয়েছিলাম 2 চামচ চিয়া সিড। এটা আমি আজকে সকালে খাবো বলে রাতেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সকালবেলায় সবাই মিলে 1 গ্লাস করে গরম জল খাবো, তার জন্য বেশি করে গরম জল করে নিলাম। আমি আমারটা নিয়ে নিয়েছি, তার সাথে ভিজিয়ে রাখা চিয়া সিডও 2 চামচ মিশিয়ে নিয়েছি। এটা আমি খেয়ে নেব এক্ষুনি, তারপর মেয়েকে এবং বরকে দিয়ে দেবো। যেহেতু জেনেটিক্যালি হাইপোথাইরয়েডিজমটা পেয়েছি আমি, সেই জন্য এই ওষুধটাকে কিন্তু আমাকে সারা জীবনই খেয়ে যেতে হবে। সকালে খাওয়ার 1 ঘন্টা আগে আমি প্রত্যেক দিন নিয়ম করে এই ওষুধটা খেয়ে নিই। তো ওই জলটা দিয়ে ওষুধটা আমি খেয়ে নিয়েছি। তাহলে চলো জলখাবারটা এবার রেডি করা যাক। আর ওইদিকে কিন্তু মেয়ে আর মেয়ের বাবা দুজনেই ঘুম থেকে উঠে পড়েছে। মেয়ের বাবা ঘর ভীষণ টিপটপ রাখতে পছন্দ করে, সেই জন্য ওইদিকে আমার কোনো চিন্তা নেই। বিছানাপত্র সব কিছুই গুছিয়ে রেডি করে রাখবে, সঙ্গে মেয়েকেও কিন্তু দেখবে। তো পরে একবার ফাঁকে গিয়ে দেখে নেব মেয়ে বাবা মিলে কি করছে। এই ফাঁকেই কিন্তু খাবারটা তাড়াতাড়ি করে রেডি করে নিতে হবে। তাই অনেকটা ধনেপাতা নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে এগুলোকে কিন্তু কুচি করে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি একটা আমলকি, এটাকেও পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এই ফাঁকে চলো ঝটপট করে জলখাবারটা রেডি করে নিই। মেয়ে যদি চলে আসে কিছুই করতে পারবো না, টেনে আমাকে ওখানে নিয়ে চলে যাবে, নিজের কাছে বসিয়ে রাখবে। তো দেখো প্রথমেই ধনেপাতা অনেকটা নিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে এগুলোকে একটু কুচি করে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি একটা আমলকি, এটাকেও পাতলা পাতলা করে কেটে নিয়েছি। নিয়ে নিচ্ছি কয়েক কোয়া রসুন। এই চাটনিটা আমাদের জন্যই বানাবো, মেয়ের জন্য বানাবো না, কারণ ও খেতে খুব একটা পছন্দ করে না, সেই জন্য। ওই দেখো এই ফাঁকে মেয়ে চলে এসছে, আর আমি ওর জন্য জলটা যেহেতু রেডি করে রেখেছি, ওকে হাফ গ্লাস জল এখানে খাইয়ে দিচ্ছি। সকালবেলাটায় না এরকম হালকা গরম জল খেতে পারলে কিন্তু খুবই ভালো, কনস্টিপেশন থেকে অনেকটাই রিলিফ পাওয়া যায়। মেয়ের এই জলটাতে অনেক সময় আমি 1 চামচ মধুও মিশিয়ে দিয়ে থাকি। তো যাই হোক, মেয়ে জল খেয়ে আবার চলে গেছে বাবার কাছে। এইবারে আমি আমার কাজটা পুরো করে নিই। এইবারে যা যা কেটে রেখেছিলাম সব কিছুই কিন্তু একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। সঙ্গে নিয়ে নিচ্ছি একটা লঙ্কা হাফ করে, কারণ এই লঙ্কাগুলো ভীষণ ঝাল, আর একটুখানি নুন প্রয়োজন মতো। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 থেকে 1.5 চামচ ফ্ল্যাক্সিড। এই ফ্ল্যাক্সিড কিন্তু খাওয়া ভীষণ ভালো, কারণ এর মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে ফাইবার থাকে। সঙ্গে একটুখানি জল দিয়ে, বেশি জলের কিন্তু প্রয়োজন নেই, কারণ এটা খুব একটা পাতলা হবে না। এর একটা পেস্ট তৈরি করে নিয়েছি, যেটাকে রুটি বা পরোটা বা এই ধরনের দোসার সাথে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আর ওই ফাঁকে দেখো আমি ওই চাটনিটা তৈরি করে রেখে দিয়েছি। এবারে দোসাটা প্রিপেয়ার করব, কিন্তু তার আগে নাটগুলো খেয়ে নিচ্ছি। তো যে ভিজিয়ে রেখেছিলাম এখানে আমন্ড আর কাজু বাদাম, তো সেখান থেকে ওই 3-4টে কাজু বাদাম আর 2-3টে আমন্ড আমি খেয়ে নেব। বাকিগুলো রেখে দেবো, মেয়ে পরে আস্তে আস্তে খাবে। বাকি যেগুলো পড়ে থাকবে পরে ইচ্ছে হলে খাবো, আর না হলে মেয়ে আর বাবা মিলে খেয়ে নেবে। তো এই খোসা ছাড়িয়ে খাওয়া কিন্তু আমন্ড বাদাম খুবই ভালো স্কিনের জন্য, কারণ এই খোসাটা কিন্তু অনেকটাই আয়রন অ্যাবজর্পশনকে বাধা দেয়। তো যাই হোক, এই খোসাটা ছাড়িয়ে খাওয়ার আমার অভ্যাস হয়েছে প্রেগন্যান্সির সময় থেকে। তখন আমি খোসা ছাড়িয়েই খেতাম, আর এখনও যখনই খাই খোসা ছাড়িয়েই ম্যাক্সিমাম টাইম খাই। খুব একটা ইচ্ছে না হলে তখন এমনিই খেয়ে নিই। আর রাত্রিবেলায় ভিজিয়ে রেখে খাওয়াটা কিন্তু খুব ভালো। তো যাই হোক, এবারে সব কিছু করা হয়ে গেছে। তো আমি এবার দোসার জন্য প্রিপারেশনটা করে নিচ্ছি। চারিদিকে জল টল পড়ে থাকলে খুব বিরক্ত লাগে, সেই জন্য মাঝে মাঝে একটুখানি মুছে নেওয়ার হ্যাবিট রয়েছে। তো যাই হোক, এই দেখো এখানে ভালো করে তো ধোয়াই রয়েছে, জলটা রয়েছে, এই জলটাই কিন্তু ইউজ করে আমি দোসার ব্যাটারটা বানাবো। তো একটা বড় মিক্সিং জারের মধ্যে সব কিছু কিন্তু নিয়ে নিচ্ছি একসাথে। এখানে চাল আর ডালই রয়েছে, তোমরা চাইলে শুধু চাল দিয়েও করতে পারো, আমি ডালটা ইউজ করেছি। এবারে সঙ্গে একটুখানি নুন দিয়ে দিয়েছি প্রয়োজন মতো, কারণ এটা একদমই নুন ছাড়া ভালো লাগবে না, তো একটু নুন আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি, আর কিছু মেশাইনি।
তো এখানে দেখতেই পাচ্ছ ব্যাটার কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবারে আমি দোসা বানাবো এক এক করে। আর ব্যাটারটা খুব ভালো করে কিন্তু মিক্স করতে হবে একটু সময় নিয়ে। এইবারে আমি মেয়ের জন্য প্রথমে বানিয়ে নিচ্ছি, তো তার জন্য আমি একটুখানি অলিভ অয়েল ব্রাশ করে নিচ্ছি। দোসা বানাতে কিন্তু অয়েলের খুব একটা প্রয়োজন পড়ে না, জাস্ট ব্রাশ করে নিলেই হয়, ব্রাশ করে মুছে নিলেই হয়। কিন্তু আমি মেয়ের জন্য যেটা বানাচ্ছি সেটাকে আর অয়েলটা মুছবো না। তো অল্প একটু অয়েল ব্রাশ করেছি এবং ওর মধ্যে 1 হাতা 1.5 হাতা করে আমি দোসা ব্যাটার দিয়ে দিয়ে ভালো করে দোসাটা তৈরি করে নেব। যেভাবে দোসার ব্যাটার তৈরি করে ওই ফার্মেন্ট করে আমি তো সেভাবে করিনি, তোমরা দেখতেই পেলে। তোমরা কিন্তু যদি ওইভাবে করতে চাও করতে পারো, ওটা কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়। চাল ডালের সাথে 1 চামচ মেথি দিয়ে ভালো করে 4 ঘন্টা ভিজিয়ে রেখে দেবে, দিয়ে সব কিছুর একটা পেস্ট তৈরি করে ওটাকে ওভারনাইট রেখে দিতে হবে। সকালবেলা উঠেই দেখবে ওটা কিন্তু ফার্মেন্ট হয়ে যায়। তো ফার্মেন্টেড দোসা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়। তো আমার কাছে এতটা টাইম ছিল না বলে আমি ওই চটপট রাতে ভিজিয়ে রেখে সকালে মিক্স করেই কিন্তু দোসাটা তৈরি করে নিলাম, এবং এভাবেই অনেক সময় করে থাকি। আর এভাবে খেতেও কিন্তু ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না, ক্রিস্পিও কিন্তু বেশ ভালোই হয়। ব্যাটারটা দিয়ে খুব ভালো করে আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে স্প্রেড করে দিতে হবে পুরোটা। যত পাতলা হবে ততই কিন্তু ক্রিস্পি হবে। আর এখানে মেয়ের জন্য দোসা তো তৈরি করা হয়ে গেছে, ওর জন্য অলিভ অয়েল ব্রাশ করে করেই কিন্তু দোসাটা তৈরি করলাম। আর সঙ্গেও যেহেতু চাটনি খাবে না, দিয়ে দিচ্ছি দই। কাল রাতে দইও কিন্তু বেশ অনেকটাই বানিয়েছি, 600-700 গ্রামের মতো দই বানিয়েছি। এবং মেয়ে যেহেতু সকালবেলায় ব্রেকফাস্টে ম্যাক্সিমামই খায় আর দুপুরবেলার লাঞ্চে আমরা সবাই খাই, সেই জন্য দইটা বেশ অনেকটাই লাগে। তো যাই হোক, মেয়েকে ব্রেকফাস্ট করিয়ে দিলাম। এবার দেখো একটুখানি তেল ব্রাশ করে তার মধ্যে জল ছিটিয়ে দিয়েছি। এবার ভালো করে এটাকে মুছে নিয়েছি। এইবারে 1 থেকে 1.5 হাতা করে করে ব্যাটার দেব আর চটফট করে আমাদের জন্য দোসাটা তৈরি করে নেব। প্রত্যেকবারই একটা করে দোসা তৈরি করব, তারপর নামিয়ে অয়েল ব্রাশ করে জল ছিটিয়ে মুছে নিয়ে আবারও আরেকটা দোসা তৈরি করব। ঠিক এইভাবেই কিন্তু প্রত্যেকটা তৈরি করে নেব। জানো তো কেন জানি না, ব্যাঙ্গালোরে আসার পর থেকে দোসার প্রতি আমার ভালোবাসাটা যেন একটু বেশিই বেড়ে গেছে। ছোটোবেলায় যখন কলেজে ভর্তি হব তার ঠিক কিছুদিন আগেই আমরা সাউথ ইন্ডিয়া ঘুরতে এসেছিলাম। তখন দোসা দেখলেই জ্বর আসতো, বা এখানকার খাওয়া দাওয়া দেখলেই মানে রুচি আসতো না খেতে। কারণ এখানে সবেতেই টক, সবেতেই নারকেল, সবেতেই হচ্ছে নারকেলের তেল দিয়ে করা। আমার একটুও ভালো লাগতো না। ওই বলে না, সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে যায়, মুখের স্বাদটাও কিন্তু বদলে যায় সময়ের সাথে সাথে। তাই হয়তো ছোটোবেলায় যে খাবারগুলো খেতে একদমই পছন্দ করতাম না, এখন আবার সেগুলো বেশ ভালোই লাগে খেতে। ওইদিকে দোসা আমার একেবারে রেডি হয়ে গেছে। এবারে চলো একটু চা বানিয়ে নিই। আদা আর গোলমরিচের চা কিন্তু খেতে ভালোই লাগে, শীতকালের সকালে আরও বেশি ভালো লাগে। আর দেখেছো কী দিয়ে থেতো করছিলাম? রুটিবেলার বেলনি দিয়ে। জানো তো কেন? বাড়ি থেকে ব্যাঙ্গালোরে আসার সময় এয়ারপোর্টে ওই পিস্টনটা না সিজ করে রেখেছিল। বলেছিল যে হ্যান্ডব্যাগে করে লোহার কোনো জিনিস, এরকম বড়সড় জিনিস নিয়ে যাওয়া যাবে না। আর গিয়ে ভুল করি, এইবারে বাড়ি গেলে কিনে নিয়ে চলে আসবো একদম মেইন লাগেজে করে, তাহলে আর ওরা আটকাতে পারবে না। চলো এই ফাঁকে দেখে আসি মেয়ে আমার কী করছে। এই তো সুন্দর আঁকিবুকি করছে। এরকম করেই কিন্তু ও অনেকটা টাইম স্পেন্ড করে সারা দিনের। ওকে একটুখানি খাতা আর পেন দিয়ে দিলে আর কিন্তু ওর কিছু চাই না। মাঝে মাঝে বাবাকে আর মাকে অল্টারনেট করে একটু একটু করে বসতে হয় কোম্পানি দেওয়ার জন্য। আজকে যেহেতু রবিবার, বাবা বাড়িতে আছে, তাই মন খুলে বাবার সাথে টাইম স্পেন্ড করবে। আর মাঝে আমি 1 ঘন্টার জন্য বসবো ওর সাথে, তারপর এসে আমি দুপুরের রান্নাবান্না করব। আর অন্যদিন ওর বাবা যখন বাড়িতে থাকে না, সকালবেলাটা নিয়ম করে আমি ওর সাথে বসি 1 ঘন্টা। আর তাছাড়া আমার কাজের ফাঁকে ফাঁকে ওকে দেখতে থাকি। তাহলে তো আর কোনো কথাই নেই, সকাল থেকে বিকেল অবধি মা বাবা দুজনকেই একসাথে পাচ্ছে। আর বাবা বিকেলে যখন বেরিয়ে যাবে তখন ওকে নিয়ে আমি বাইরে বেরিয়ে একটুখানি ঘুরে আসব। তারপর আস্তে আস্তে ও সন্ধ্যাবেলার টিফিন, তারপর রাতের খাওয়া দাওয়া করে ঘুমানোর সময় হয়ে যাবে। এইভাবে ওই সারাদিনটাও কেটে যাবে। যাই হোক, এবার চলে এলাম রান্নাঘরে। এবারে গ্যাসটা ধরিয়ে চাটা হালকা গরম করে নিচ্ছি। আমি কিন্তু চা পাতাটা ফোটাইনি, চা পাতাটা দিয়েই আমি ঢাকা দিয়ে গ্যাস অফ করে চলে গেছিলাম। এবারে হালকা গরম করে নিচ্ছি। এবার একটা কাপে দেখো গুড় দিয়ে দিয়েছি, একটুখানি গুড়ের পাউডার। ওর বাবা একটু মিষ্টি দেওয়া চা খেতেই পছন্দ করে, তো সেই জন্য গুড় পাউডার দিয়ে দিয়েছি। চা ছেঁকে নিয়ে 2টো বিস্কুট দিয়ে আমরা এখন চাটা আগে খেয়ে নেব, তারপর দোসাটাও খেয়ে নেব সাথে। এই তো আমাদের হেলদি ব্রেকফাস্ট কিন্তু একেবারে রেডি। চলো আমরা এবার খেয়ে নিই। তোমরাও কিন্তু এরকম ধরনের দোসা বানিয়ে এরকম চাটনি দিয়ে খেতে পারো, ভালোই লাগবে। সকালবেলায় জলখাবার খেয়ে দুপুরবেলার
লাঞ্চ সেরে একটুখানি রেস্ট নিয়ে বিকেলে বেরিয়ে পড়েছি, মেয়েকে নিয়ে একটা জায়গায় যাব। ওই যে বলেছিলাম তোমাদেরকে আগে থেকে প্ল্যান করা থাকে রোববারটা, তো ও গতকালকে এসেছিলাম এই ট্রেন্ডসটাতে মুনিয়ার জন্য কয়েকটা শীতের জামা কাপড় কিনবো বলে। ওই সামনেই কলকাতায় যাব, তো তার জন্য একটু জামা কাপড় কেনার আছে, তো সেই জন্য ভেবেছিলাম। এসেই দেখি ওপরে একটা প্লে জোন হয়েছে নতুন, তো কালকেই ঠিক করে রেখেছিলাম আজকে এটাতে আসবো, তো তাই জন্য আমরা প্ল্যান করে এখানে চলে এসেছি। গতকালকে যখন এসেছিলাম তখন এক ঝলক দেখে গেছিলাম ভেতরটা কেমন, মেয়েও দেখেছে, তো সেই জন্য ভীষণ এক্সাইটেড ভেতরে যাওয়ার জন্য। এইরকম প্লে জোন আমাদের বাড়ির কাছাকাছি দুটোই আছে, একটা বাড়ির একদম কাছে, আরেকটা এইটা যেটা 10 মিনিট লাগে মোটামুটি যেতে। সব সময় কিন্তু আমরা এই প্লে জোনগুলোতে খুব একটা আসি না, ওই 1 মাসে একবার বা 2 মাসে একবার এরকমই কিন্তু আসা হয়। এই প্লে জোনগুলো কিন্তু বাচ্চাদের ভীষণ আকর্ষণের জায়গা, এখানে একবার ঢুকলে ওরা কিন্তু বেরোতেই চায় না, কারণ এখানে একটা জায়গাতেই একটা ছাদের তলায় ওদের মনের মতন সব জিনিসপত্র সাজানো রয়েছে। আমার মেয়ে কিন্তু ব্যাঙ্গালোরে আসার আগে এরকম এক্সপোজার কখনোই পায়নি। ব্যাঙ্গালোরে আসার আগে বেশ কিছুটা সময় বাবার বাড়িতে যেহেতু ছিলাম, সেইখানে এই ধরনের প্লে জোন তো ছিল না। আমি সব সময় কী করতাম, ওকে হয় পার্কে নিয়ে যেতাম আর না হলে মাঠে। ওখানে বাবার বাড়ির পাশে একটা বিশাল বড় মাঠ আছে, সেখানে ছোট ছোট বাচ্চারা খেলাধুলো করে বিকেল হলেই তো আমি নিয়ে যেতাম ওকে, ওই বাচ্চাদের সাথে ও খেলতো। ও সব কিছুই জানতো, সব কিছুই দেখেছে, কিন্তু টিভিতে। ব্যাঙ্গালোরে আসার পর যখন প্রথমবার প্লে জোনে গেছে, ও ছিল সুপার এক্সাইটেড, মানে ওর থেকে খুশি হয়তো আর কেউ ছিল না। এই প্লে জোনগুলোতে যেতে কিন্তু ও ভীষণ মজা পায়, আর যেদিন শোনে যাবে সেদিন তো ওর এক্সাইটমেন্টের শেষ নেই। আর এই প্লে জোনটা ঘন্টায় 330 টাকা, আর আমাদের বাড়ির কাছে যেটা সেটা ঘন্টায় 280 টাকা, তাই রোজ আমাদের পক্ষেও নিয়ে যাওয়া সম্ভব নয়, কারণ অনেকটা কিন্তু কস্টলি। এই জন্য আমরা এমনভাবে ওকে বুঝিয়েছি যে রোজ আমরা যাব না ওখানে, যেদিনকে আমরা তোমাদেরকে নিয়ে যাব সেদিন তুমি যাবে, অনেক বেশি করে মজা করবে। ও ঠিক বুঝেছে, এবং অন্যান্য দিন আমরা তোমাকে নিয়ে যাব পার্কে বা অন্য কোনো খেলার জায়গায়, সেখানেও তুমি অনেক বেশি মজা করতে পারবে। বাচ্চারা তো পুরো কাঁচা মাটির মতোই হয়, ওদের যেরকম রূপ দেওয়া যায় ঠিক সেরকমটাই, তাই না বলো? তাই শুরু থেকেই যদি ওদেরকে সমস্ত ব্যাপার বুঝিয়ে দেওয়া যায়, ওরা কিন্তু সেটা মেনেই চলে। তাহলে চলো একবার দেখাই ঘুরে প্লে জোনটা কেমন, আর কি এখানে করার আছে বাচ্চাদের। যারা ডিসিপেলিয়ার কাছাকাছি থাকো তাদের কাছ থেকে প্লে জোনটা কিন্তু অনেকটাই কাছে হবে, বাচ্চাকে নিয়ে একবার ঘুরে আসতে পারো। তো এভাবেই আমাদের 1 ঘন্টা দেখতে দেখতে কেমন করে পেরিয়ে গেল আমরা ঠিক বুঝতেই পারিনি। এবার আমাদের বাড়ি ফেরার সময় হয়ে গেছে। ওকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি ঠিকই, কিন্তু ওর মনটা পড়ে আছে সেই প্লে জোনের মধ্যেই। দেখো কেমন ওপর দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে ছেড়ে দিলেই এখন ওখানেই চলে যাবে।
যাই হোক, আর তো সময় নেই। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।